আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের ২৪-এর যে গণ অভ্যুত্থান, এটির যে স্পার্ক বা স্ফুলিঙ্গ, এটি কোথা থেকে শুরু হয়েছিল? কোন ঘটনা বা কোন প্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিস্ফোরণ তৈরি হয়েছিল? আপনি যদি এরকম প্রশ্ন করেন, তবে সবাই এক বাক্যে যেটি বলবে যে রংপুরে, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র শহীদ আবু সাঈদ, তার মর্মান্তিক মৃত্যু এবং মৃত্যুর আগে তার যে বীরত্ব এবং তার যে মরে যাওয়ার আকুতি, এই মরে যাওয়ার আকুতির মধ্যেই সমস্ত বাঙালি ওই সময়টিতে ওই রেজিমের বিরুদ্ধে মুক্তির যে স্বাদ সেটা পেয়েছিল। আবু সাঈদ যেদিন মারা যান এবং এই দৃশ্য যখন আসে, আমি এটাকে নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম এবং আমার এ যাবৎকালে সামাজিক মাধ্যমে যত স্ট্যাটাস আমি দিয়েছি বা যত লেখা দিয়েছি, ছবি দিয়েছি, তার মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেই ছবিটি এবং তার সঙ্গে যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো অন্যের হৃদয় কীভাবে ছুঁয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল আমি যা লিখেছিলাম। ছবিটা দিয়ে আমি যে বাক্যগুলো লিখেছিলাম আমার মনে নেই, কিন্তু প্রতিটি শব্দ লিখতে গিয়ে, প্রতিটি বাক্য লিখতে গিয়ে অঝরে কেঁদেছিলাম এবং আমার সে কান্না বন্ধ করে সম্বিত ফিরে পাওয়ার পর মোটামুটি আধা ঘন্টা পর আমি সেটা স্ট্যাটাসটা ছাড়তে পেরেছিলাম। তো এই ছিল আমার অনুভূতি। এরপর আন্দোলন তুঙ্গে গেল, একটার পর একটা ঘটনা ঘটতে থাকলো এবং আমি পুরোটা সময় মাঠে ছিলাম। আমার যতটুকু বোধ এবং বুদ্ধি আছে এই রাজনীতি নিয়ে বা এই সমাজটাকে আমি যেভাবে দেখে এসেছি, আবু সাঈদের মৃত্যুর পরে আমার কাছে মনে হয়েছিল যে এ সরকার টিকবে না, অর্থাৎ শেখ হাসিনার সরকার টিকবে না এবং দে হ্যাভ টু গো। আমরা শুধু অপেক্ষা করছিলাম। এর কারণ হলো যে ৬৯-এর গণ অভ্যুত্থান, শহীদ মতিউরের মৃত্যু, তারপরে এরশাদের যে পতন, সেই পতনের পূর্ব মুহূর্তে ডাক্তার মিলনের মৃত্যু। তো শহীদ মতিউরের মৃত্যুটা দেখেছি আর শুনেছি, আর ডাক্তার মিলনের যে মৃত্যু, এটি একেবারে নিজের চোখে দেখেছি। তারপরে কত দ্রুত ঘটনা পরিক্রমায় একের পর এক ঘটনা ঘটলো, কী করে ক্যান্টনমেন্ট জড়িত হয়ে পড়লো, কী করে সেনাবাহিনী এরশাদের বাইরে চলে গেল, ঠিক ওইরকম একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছিলাম। এবং সরকার পতনের আগে ঠিক ১০ দিন আমি ইচ্ছে করে রাস্তাঘাটে ঘুরে বেরিয়েছি, দিনে এবং রাতে। আর এটা আমার জন্য খুব নিরাপদ ছিল এই কারণে যে আমার যে পরিচিত মুখের কারণে সরকারে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারাও ওইভাবে আক্রমণ হয়তো করতো না। আর যারা রাজপথে ছিল তারা তো বলতে গেলে সবাই আমার ভক্ত ছিলেন। যার জন্য প্রতিটি দৃশ্য আমি দেখার সুযোগ পেয়েছি। আবার পরবর্তীতে যখন বঙ্গভবনে শহীদ আবু সাঈদের পরিবারকে ডেকে আনা হলো, তখন আরও নিশ্চিত হয়ে গেলাম যে একেবারে নিশ্চিতভাবে শেখ হাসিনা পতিত হচ্ছেন। কিন্তু যেদিন দেখলাম যে আওয়ামী লীগেরই কিছু লোকজন আওয়ামী লীগের পতনের পরে কেউ শহীদ আবু সাঈদের টুপি বানিয়ে, কেউ শার্ট বানিয়ে বিতরণ করছে, কেউ বলছে উনি আমার মামাতো ভাই, কেউ বলছে উনি আমার ছাত্র, কেউ বলছে আমি ওনার অমুক তমুক ইত্যাদি বলে রীতিমতো একটা ব্যবসা ৫ই আগস্টের পরে একটা ব্যবসা শুরু হয়ে গেল। আমি মনে করলাম যে আসলে আন্দোলনের যে রূপরেখা, শহীদ আবু সাঈদকে নিয়ে যে ধরনের ভাব এবং গাম্ভীর্য হওয়া দরকার ছিল সেটা আমরা করতে পারিনি। যেভাবে আমরা অতীতে সেলিমকে মনে রাখিনি, দেলোয়ারকে মনে রাখিনি, এরশাদ জামানার, দীপালি সাহাকে মনে রাখিনি, আমরা যেভাবে সালাম, রফিক, বরকত, জব্বারকে মনে রাখিনি, শুধু গানে মনে রেখেছি। কিন্তু আমাদের মধ্যে কোনো নাগরিক চেতনা এখনো পর্যন্ত জাগ্রত হয়নি যে দেখি
সালাম, রফিক, বরকত, জব্বার এই নামগুলোর সাথে যে পরিবার জড়িত 19 সেই মানে 1952 সালে ভাষা আন্দোলনে তারা যেভাবে রক্ত এই মাটিতে দিয়েছে সেই রক্তের ধারক বাহকগুলো এখন কোন পর্যায়ে আছেন, বংশধররা কিভাবে আছেন। তো যে মাটি কখনো কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না জাতীয় বীরদের প্রতি, সে মাটিতে বীর পয়দা হয় না। এনিওয়ে, একজন শহীদ আবু সাঈদ পাওয়ার জন্য আমাদেরকে সেই 1990 থেকে একেবারে 2024 পর্যন্ত 34 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। এটা হলো রিয়েলিটি। আবার কোন 34 বছর পরে এরকম আরেকজন আবু সাঈদ এভাবে বুক চিতিয়ে দাঁড়াবে জাতির জন্য, এটা আমরা জানি না। তো সেই আবু সাঈদকে আমরা আসলে কেউ ওন করতে পারিনি। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে গেলেন, তারপর সমন্বয়করা গেলেন এবং ওখানে গিয়ে মানে তারা যে ধরনের কাজকর্ম করলেন, কেউ চোখ পিট 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 করে কান্নার ভান করলেন, কেউ মানে আপনার পিছনে যদি কারোর গালের উপর দুইটা চড় মেরে বা পাছার উপরে যদি আচ্ছা মতো ব্যাত মারা হয়, কাত 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 কান্না কর কান্না কর, তখন মানুষ যেভাবে কান্নার অভিনয় করে বা পিছনে একটা গোকরা সাপ থাকে, ঠিক ওই রকমভাবেও মানে কেউ কাঁদতে পারেনি। এর কারণ হলো শহীদ আবু সাঈদের যে রক্ত, তার যে আত্মত্যাগ, এটা সাধারণ মানুষকে যাকে বলা হয় উদ্বেলিত করেছিল। কিন্তু কোনো অবস্থাতেই আন্দোলনের যারা সুবিধাভোগী, যারা মাখন পার্টি, যারা যাকে বলা হয় সেই মধু খাওয়া মৌমাছি, তাদের হৃদয়ে কখনো মানে শহীদ আবু সাঈদ ঢুকতেও পারেননি আর ঢুকবেনও না। তো সেই দিক থেকে আমি যখন দেখলাম যে রংপুরে লোকজন যাচ্ছেন, নেতৃবৃন্দ যাচ্ছেন, এটা একটা জাস্ট একটা কথার কথা। আবার জামাতের লোকে সেখানে যাচ্ছেন, তাদেরও একই অবস্থা। কোনো জামাত ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা জনাব তারেক রহমান সাহেব, বর্তমান সরকার, মানে এই যে একটা শহীদের আত্মত্যাগ, তাকে ওন করা, এই বিষয়গুলোর জন্য যেটা হৃদয় দরকার, যে একটা ভালোবাসা দরকার, যেটা অনুভূতি দরকার, সেই জিনিসগুলো শহীদ আবু সাঈদের মৃত্যুর পরে তার পরিবারও দেখেনি, আমরাও দেখিনি। বরং তাকে নিয়ে যে কুশ্রী, যে বিশ্রী খেলাধুলা অতীতে হয়েছে এবং এখনো হয়েছে, সেটি হলো সে আন্দোলন করেছেন না করেননি, সে কি সৎ মানুষ ছিলেন না সন্ত্রাসী ছিলেন, পুলিশ তাকে গুলি করেছে না পুলিশকে সে গুলি করেছে। বিশ্বাস করেন, এই ধরনের কথা শুনলে নিজেকে এতটা হীনমন্য মনে হয়, এত ছোট মনে হয় যে এই ধরনের কথা শোনার পরে কোনো মানুষের আর দেশের জন্য কাজ করার আগ্রহ জাগবে না। ফলে আমাদের এই নৈতিক চরিত্রের কারণে, আমাদের এই মন্দ চরিত্রের কারণে কি হলো, একটা আন্দোলনের বরকত, শহীদ আবু সাঈদের রক্ত, কিংবা তার সঙ্গে আরও যে 1400 মানুষের জীবন আসমানে চলে গেছে, 1400 মানুষের মৃতদেহ, লাশ মাটির সঙ্গে মিশে গেছে, আর তাদের রক্ত জবার মতো এই পৃথিবীর বুকে, আমাদের এই গাঙ্গেয় বদ্বীপে থোক থোক সেই পরিবেশ সৃষ্টি করেছে। সব কিছু কি আজকে মাত্র 2 বছরের মাথায় বৃথা যেতে বসেছে? কেন? আমরা কেন বলতে পারছি না যে আজ আমরা যারা ক্ষমতায় আছি, কিংবা এই বছর 2 আগে যারা ক্ষমতায় ছিল, বা এখন যারা ক্ষমতার পাদপীঠে লম্ফঝম্প করছে, এদের একটা বিরাট অংশ, কেউ রয়ের পিছনে ঘুরেছে, কেউ ইন্ডিয়ান অ্যাম্বাসির পিছনে ঘুরেছে, কেউ আমেরিকান অ্যাম্বাসেডরের বাসায় দৌড়াদৌড়ি করেছে, এতটুকু সর্বোচ্চ। কেউ ডিজিএফআই, কেউ এনএসআই, কেউ এসবি অফিসে গিয়ে বসে থাকছে কিছু টাকার জন্য, নিরাপত্তার জন্য, অথবা তারা ডেকে পাঠিয়েছে তাদের কাছে হাজিরা দেওয়ার জন্য। এই নামগুলো মানে সরকারের যারা কর্তা ব্যক্তি, তারা যদি বিভিন্ন এজেন্সিগুলো এইগুলো লিক করে দেয়, আপনি দেখবেন যে অনেক মানুষের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। ইদানিং আপনি দেখুন যে জুলাই আগস্টের বিপ্লবের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়েছে। তারা কে আওয়ামী লীগের দোসর, কে আন্দোলন চায়নি, কে পিছন থেকে ছুরি মেরেছে, কে সম্মুখ সারির নেতা, এই কথাগুলো এখন এত বিশ্রী এবং বিকটভাবে
সামনে চলে আসছে। আপনি দেখবেন যে আন্দোলনের অনেক সম্মুখ সারির নেতাকে আগামী দিনে পথে ঘাটে রাস্তাঘাটে অপমানিত এবং লাঞ্ছিত হতে দেখবেন। এবং যেন তেন লাঞ্ছনা নয়, দৃষ্টান্তমূলক লাঞ্ছনা। যারা এই গত ২ বছর যাবৎ বড়, বড় কথা বলছে, এদের অনেককে দেখবেন তাদের প্রতিপক্ষ, সাধারণ জনগণ, এমনকি তাদের শত্রু। মানে তাদেরকে আঘাত করতে পারা বা তাদেরকে অপমান করতে পারার মধ্যেই অনেকে বীরত্ব খুঁজে পাবেন। আর এই জিনিসটি হয়েছে এই যে শহীদ আবু সাঈদের মতো মানুষকে, তার রক্তকে, তার কর্তৃত্বকে আমরা ওন করতে পারিনি। ওন না করে আমরা আমাদের নিজেদের স্বার্থ, আপনি চিন্তা করেন যে একজন বিপ্লবী, জুলাই বিপ্লবী কিংবা ধরুন এই সময়টাতে বিএনপির যারা লোকজন বা জামাতের যারা লোকজন, যাদের ঠিক শেখ হাসিনার জামানাতে বাড়ি গাড়ি কিচ্ছু ছিল না, যারা বনেদি ব্যবসায়ী ছিল, তাদের কারো ব্যবসা বাণিজ্য ছিল না, সব পথের ফকির হয়ে গিয়েছিলেন। মাত্র ২ বছরের ব্যবধানে আপনি দেখুন তাদের গায়ের রং, পোশাক, গাড়ি, বাড়ি থেকে শুরু করে পুরো আচরণ পরিবর্তন হয়ে গেছে। আওয়ামী লীগের যারা লোকজন কন্টিনিউয়াসলি ১৭ বছর ১৮ বছর ধরে তারা যে দুর্নীতি করেছে, অনিয়ম করেছে,